এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রিম গোলাপটা হাতে নিয়ে ওলট পালট করে দেখে সোজা স্পর্শের রুমের দিকে গেল। সেখান থেকে একটা খালি প্লাস্টিকের বোতল এনে সেটাতে পানি ভরে গোলাপটা ঢুকিয়ে রাখলো সে। তারপর গালে হাত দিয়ে চেয়ে রইল কিছুক্ষণ ধরে। স্পর্শ বিস্কিট একটা নিয়ে চিবাতে চিবাতে বলল, তোমার জন্য কাল একটা সারপ্রাইজ থাকবে। কি উপলক্ষে? মানুষ সারপ্রাইজের কথা শুনলে বলে কি সেই সারপ্রাইজ, আর তুমি কিনা জিজ্ঞেস করছো কিসের জন্য সারপ্রাইজ। আমি একটু অন্যরকম। স্পর্শ এক ঢোক পানি খেয়ে ফ্লোরে বসে বলল, না, তুমি পুরোটাই অন্যরকম। সে যাই হোক, আগে বলুন কিসের জন্য সারপ্রাইজ? সেটা না হয় সারপ্রাইজ দেখার পর বলবো। আচ্ছা যাও, আমার বিয়ে না করা বউ আমার জন্য নিজের জন্য 2 কাপ চা বানিয়ে আনো। ইস্পাহানি মির্জাপুর চা পাতা এনেছি, মার্কস মিল্ক পাউডার এনেছি, চিনিও আছে, ফটাফট বানিয়ে নিয়ে আসো যাও। বিয়ে না করা বউ মানে কি আবার? এটা কেমন নাম? আবার মনে হয় নামটা বড় হয়ে গেছে। আচ্ছা ছোট করে রাখি, বিয়ে না করা বউ, অবউ। অবউ? মানে বউ না, কিন্তু বউয়ের মতো। রিম মাথায় হাত দিয়ে বলল, এতদিন আপনাকে হাফ মেন্টাল মনে করতাম, এখন মনে হচ্ছে ফুল মেন্টাল। কথাটা বলে রিম ওড়না গলায় দিয়ে পাশ দিয়ে এনে গিট্টু দিয়ে রান্নাঘরে চলে গেছে। স্পর্শ মুচকি হেসে রান্নাঘরের দিকে চেয়ে থাকলো আর মনে মনে ভাবলো, মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না কখনো। রিমকে যে আমি মন থেকেই চেয়ে এসেছি, আজ যে আমার কাছে সে, আমার বাসায়, আমার সামনে সারাক্ষণ, এর চেয়ে ভালো দিন আর কি বা হতে পারে। রিম চা বানিয়ে এনে স্পর্শকে দিয়ে বলল, ভাইয়ের কোনো খবর জানেন? আমি কিন্তু ফোন বন্ধ করে রেখেছি। সেটা আর বলতে, তোমার ভাই সোজা গিয়ে বাবাকে ধরেছে, বাবা আবার আমাকে ধরেছে। তারপর তারপর এমন ভাব করলাম যেন আমি তোমাকে চিনি না, ব্যাস তোমার গাধা ভাই সন্দেহ লিস্ট থেকে এমন নামটা বাদ দিয়ে দিল। আপনি ভাইয়াকে চেনেন না, নির্ঘাত এখান পর্যন্ত চলে আসবে। সেটা তখন দেখা যাবে। বাই দ্য ওয়ে, চা কিন্তু ভালোই হয়েছে। রিমের হাতের চা অলওয়েজ ভালোই হয়। আচ্ছা শুনুন, কাল অফিস থেকে ফেরার সময় আলু আনবেন। আলু সব তরকারিতে লাগে, তরকারিতে সবজি না হলেও শুধু আলু রান্না করে খাওয়া যায়। আপনি দেখি আলু একেবারে কম এনেছেন। আচ্ছা আনবো, তুমি রাঁধতে পারবে তো? সেটা তো পারবো, কিন্তু আপনি খাবেন কই? আপনার চাচার তো বাসাতে খেতে না গেলে ওনারা আবার সন্দেহ করবে। আরে সেটা আমি ম্যানেজ করে দেবো, বলবো অফিসে খাওয়াবে। এখন যাও, রাতের রান্নার ব্যবস্থা করো, আজ আমি আমার অবউয়ের হাতের খাবার খাবো। রিম নড়ে চড়ে বসে বলল। রিম চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। স্পর্শ ফোন বের করে টিপতে টিপতে নিজের রুমে চলে আসলো। তারপর ফ্লোরে বেছানো তোশকের উপর লম্বা হয়ে শুয়ে কিছুক্ষণ চুপ থাকার পরেও ওর মনে পড়লো ওর রুমটা পুরো সাজানো গোছানো, অথচ জামা কাপড় ছিটিয়ে ছিটিয়ে থাকার কথা। নির্ঘাত এটা রিমের কাজ, ঘরে থেকে কি আর করবে, বসে বসে এসব করেছে। বাবা, আমার মনে হয় আমাদের পুলিশে একটা মিসিং কমপ্লেন করা উচিত। এসব কি বলছো? রিম বাচ্চা মেয়ে, ওর এখনো হেদায়েত জ্ঞান হয়নি, হয়তোবা আবেগে আর জেদের বসে পালিয়েছে। কিন্তু এর মধ্যে যদি ওর কোনো বিপদ হয়, তখন বিপদে পড়ে সে আমাদেরকে তো মনে করতে হবে, তাই না? এই যে অস্বামী, রান্না হয়ে গেছে, কখন খাবেন? স্পর্শ সে সময় চুল আঁচড়াচ্ছিল। রিমের মুখে নিজের এমন জঘন্য নাম শুনে তার হাত থেকে চিরুনিটা পড়েই গেছে। হালকা কেশে রুম থেকে বের হতেই সে দেখলো রিম মুচকি মুচকি হাসতেছে আর প্লেটে ভাত বাড়ছে। প্রতিশোধ নিল তাই না? যা ভাবতে চান ভাবতে পারেন। যাই হোক, তরকারিতে কি আছে? আমি আপাততর জন্য শিম কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করেছি, খেতে মজার, আর মসুর ডাল রান্না করেছি। বাহ, পারফেক্ট। চাচি সবসময় মাংস রাঁধে, আবার একদম খাঁটি ছোটখাটো বাংলাদেশি খাবারগুলো জস লাগে। কথা বলতে বলতে স্পর্শ হাত ধুয়ে এসে খেতেও বসে গেছে। রিম হাতে নিজের প্লেট নিয়ে চুপ করে স্পর্শের মুখের দিকে চেয়ে আছে জিজ্ঞাসু চোখে।
বেশ হয়েছে তো। খাবার শেষে মাছগুলো সব কাটবো, কিন্তু কথা হলো আপনার পাশে ফ্রিজ তো নেই। আরে বাসায় ফ্রিজ নেই তো কি হয়েছে, পাশের ইউনিটে তো আছে, গিয়ে রেখে আসবো। ভালো বুদ্ধি। খাওয়া শেষ করে রিম রান্নাঘরে গিয়ে মাছ কাটতে মন দিল। স্পর্শ পলিথিন হাতে বসে আছে রিমের সামনে। রিম সুন্দর মতন মাছ কাটছে। নিন, কাটাও শেষ। এবার পলিথিনগুলো নিয়ে পাশের ইউনিটে রেখে আসেন, ততক্ষণে আমি ফ্লোর পরিষ্কার করে ফেলি। স্পর্শ রিমের কথা মতন চলে গেল। রিম উঠে দাঁড়িয়ে হাতের কনুই দিয়ে নিজের অবাধ্য চুলগুলো সামলানোর চেষ্টা করছে। খোপা করাই ছিল, কেমনে যেন খোপার কাঠিটা পড়ে গেছে আর চুলগুলো খুলে গেছে। তাই রিম চুলগুলো কোনো রকম মুখের সামনে থেকে পিঠের দিকে নিয়ে যেয়ে সামনে পা রাখলো হাঁটার জন্য। তাও পা রাখলো কিসের উপর? মাছের উচ্ছিষ্টের উপর। পিছলিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়লো সে। স্পর্শ মাছ রেখে এসে বিছানায় ঢুকে দেখলো রিম পা ধরে নিচে বসে আছে আর ওঠার চেষ্টা করছে। হে কি রিম, কি হয়েছে তোমার? পড়ে গেছি, সাথে ব্যথাও পেয়েছি। বেশি? কই দেখি। পায়ে হাত দেবেন না। তো কি হয়েছে? আমি তো। আরে সেটা না, আমার কাতু কুতু লাগে বলে মানা করলাম। আবার মনে হয় মচকা লেগেছে, দেখি আগে ওঠাতে হবে তোমাকে। এসব আমি পরিষ্কার করে নেবো পরে। উঠতে পারছি না, পায়ে ব্যথা করে। স্পর্শ নিচু হয়ে রিমকে কোলে তুলে নিল। তারপর ওকে ওর রুমে নিয়ে এনে নিচে বসানো তোষকটায় বসিয়ে দিয়ে একটা মলম খুঁজে আনলো নিজের রুম থেকে। বিয়ে না করার ফল। কেন? বিয়ে করলে বুঝি আজ আমি পড়ে যেতাম না? পড়তে কিন্তু আমি সামলে নিতাম অন্যভাবে। এখন সামলাচ্ছেন না? করছি, কিন্তু বউ হলে ব্যাপারটা অন্যরকম ছিল। আমার ব্যাগের উপর সাজিয়ে রাখা মাটির ফুলের টবটা দেখেছেন? হুম। ময়নামতি থেকে নিয়েছিলাম। তো তো ওটা দিয়ে এমন জোরে মাথায় এক বাড়ি দিব আপনার বিয়ে করার স্বাদ উড়াই যাইব। ও মা, কি দোষ করলাম? জান তো জান। হাত ধোবে না? সেটা পরেরটা পরে, আপনি যান এখন, স্টুপিড। স্পর্শ একটা ভেঙচি কেটে চলে গেল। রিম হাসতেছে অনবরত। তারপর হাসি থামিয়ে পাটা নাড়ালো চাড়ালো। এখন মোটামুটি আছে, মলম না লাগলেও ঠিক হতো। সামান্য এটা নিয়ে এত হাইপার। আবার বলে বউ হলে নাকি আরো হাইপার হতো। ভাগ্যিস বউ হয়নি। স্পর্শ তার মায়ের সাথে কথা বলছে। লাউড স্পিকার দিয়ে রাখায় ওর মায়ের কথা জোরে শোনা যাচ্ছিল। উনি বলছেন, জানিস রিমঝিম তো পালিয়েছে, কে জানে কোন ছেলের সাথে পালিয়েছে। তবে একেবারে ঠিক হয়েছে, তোর কপাল থেকে গেছে একেবারে। আমি তো মহা খুশি। রিপনকে বলেছি মিষ্টি প্যাকেট কিনে নিয়ে সবাইকে খাওয়াতে, টাকাও দিয়েছি। আমার ছেলে মাথার উপর থেকে শনির দশা বিদায় হয়েছে বলে কথা। মা প্লিজ বাদ দাও না। রিমঝিম মন খারাপ করে আবার নিজের রুমে ফেরত চলে গেল। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে তামিমের কথা মনে করলো। সে তামিমকে খুব মিস করছে। তামিম, হ্যাঁ কর। এরকম মুখটা বাংলার পাস করে রেখেছিস কেন? আপু কখন আসবে? আমি আপুর হাতে ভাত খাবো। মা চোখের পানি মুছে লোকমা বানাতে বানাতে বললেন, তোর আপুকে আমরা বেশি জোর করতে গিয়েছিলাম বলে সে আমাদের উপর রাগ করে চলে গেছে। না জানি কেমন আছে, মেয়েটা কিছু খেয়েছে কিনা কে জানে। আপুকে তোমরা কষ্ট দিছো, আমি দেখেছি। আপু শুধু কান্না করতো। তোর আপু চলে আসবে, এখন নে, হ্যাঁ কর। তোর আপু যদি এসে শোনে তুই খাবার খাসনি ঠিক মতো, তাহলে কিন্তু তোর সাথে রাগ করবে। স্পর্শ মায়ের কথা বলে রুমের লাইটটা অফ করতে গিয়ে থেমে গেল। রিমের কথা মাথায় আসলো হঠাৎ। একবার গিয়ে দেখে আসবো। না থাক, যদি ঘুম থেকে উঠে আমাকে দেখে রাগ করে যাবো না। কিন্তু মন যে আনচান করছে, গায়ে কম্বল টেনেছে কিনা কে জানে। ওর তো রাতে গায়ে কম্বল কাঁথা দেওয়ার প্রতি ইন্টারেস্ট জীবনেও দেখিনি আমি। স্পর্শ রুম থেকে বেরিয়ে সোজা গেল রিমকে দেখতে তার রুমে। ও মা, মেয়ে কি শিয়ানা গো, দরজা লক করে ঘুমিয়েছে। মানে সে জানতো আমি দেখতে আসবো। এই মেয়েটা আমাকে জীবনেও বিশ্বাস করে না, অথচ আমার সাথে একই বাসে থাকে। ভাবতে ভাবতে স্পর্শ চলে গেল ঘুমাতে। রিম বালিশে মাথা রেখে সামনের জানালাটা দিয়ে আকাশের চাঁদটা দেখছে। জানালাটায় কোনো পর্দা নেই। রিম তাই তাকালেই খোলা আকাশটা দেখতে পাচ্ছে, সাথে চাঁদ।
কি সুন্দর লাগছে, মনটা চায় গিয়ে ছাদে বসে কিছুক্ষণ। ছাদে বসে চাঁদটা দেখবো, যতক্ষণ না চোখ জুড়ে ঘুম নেমে আসে ঠিক ততক্ষণ। ইস, আজ যদি রিমকে নিয়ে ছাদে দিতে পারতাম। চাঁদটা কি সুন্দরটাই না লাগছে। চাঁদ অদৃশ্য হওয়া পর্যন্ত দেখা যেত, কিন্তু এই আনরোম্যান্টিক অবউকে নিয়ে আমার এসব স্বপ্ন দেখাও সাজে না। থাকুক গিয়ে, আমাকে নাকি ফুলের টপ দিয়ে মারবে। কি সাহস! আরে ওকে জানে আমি কতজনকে মেরে সেদিন বাসায় এসেছিলাম? জানলে আমাকে দিনে রাতে সালাম করতো। যাই হোক, ও আমাকে ভয় পাক, আমি সেটা চাই না। শুধু চাই আমাকে একটু ভালোবাসুক, এতটাই বাসুক যে আমি এত বছরের সিগারেটের নেশাটা এমনি এমনি ছাড়তে পারি। কারণ আমার যেমন নেশা লাগবে, সিগারেটের না। এই মেয়েটার কবে যে সুবৃদ্ধি হবে আর আমার কাছে এসে বলবে, স্পর্শ, আই লাভ ইউ। ভোর 5টা 5 বাজে, অথচ রিমের খবর নাই। স্পর্শ ব্রাশ হাতে নিয়ে রিমঝিমের দরজার কাছে এসে টোকা দিতে গিয়েও দিল না। হয়তো রিম টায়ার্ড বলে আজ উঠতে পারেনি, আমি বরং বাইরে থেকে নাচতে রাখবো। রিমঝিম যখন উঠল তখন 7টা 10 বাজে। সে দরজা খুলে ড্রয়িং রুমে থাকা ঘড়িটার দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। দৌড়ে রান্নাঘরের দিকে ছুটল সে। স্পর্শ কানে ইয়ারফোন গুছতে গুছতে বলল, দৌড়াতে হবে না, আমি নাচতে এনেছি ম্যাডাম। আমার না আসলে খেয়াল ছিল না, সরি। সমস্যা নেই, ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করবা আমার সাথে। তবে চা কিন্তু তোমাকেই বানাতে হবে। রিম মুচকি হেসে চলে গেল। এদিকে স্পর্শর বাবা আবার ফোন দিয়েছে ওকে। বাবা এই সময় ফোন দিচ্ছে কেন? হ্যালো বাবা। বর্ষ, রিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইদিকে ওর কারণে আঁকি আর রিয়াবের বিয়েটাও আটকা আছে। কি করি বলতো? আমি কি বলবো বাবা, আমাকে কেন বলছো? রিমঝিম আমার কাছে নেই। তোমার যদি বিশ্বাস না হয় তোমরা 14 গোষ্ঠী এসে দেখে যাও। আরে কথা সেটা না, তোকে তো বিশ্বাস করি, কিন্তু রিহাব নাকি আঁকিকে বলেছে যে সে তোকে সন্দেহ করছে। বেশ, তো ওকে বলো এসে দেখে যেতে, তাহলে তো সব মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেসব মিটে যাবে। বলেছি, কিন্তু সে একবার এক কথা বলছে, বুঝিস তো, একটা মাত্র বোন ওর। বুঝি বুঝি। আচ্ছা ভাই, আমি এখন নাস্তা করে অফিসে যাব। ঠিক আছে, ভালো থাকিস। রিম চুলগুলো বাঁধতে বাঁধতে রান্নার রুমে চলে গেছে। তারপর চা বসাতে বসাতে বলল, এত শিওর হয়ে যে সবাইকে আপনার বাসা আসতে বলছেন, যদি বাই চান্স কেউ এসে যায় তখন কি করবেন আপনি? চাবি তো আমার কাছে, আমার কাছে ওরা যাবে চাবির জন্য, আর তার আগে আমি তোমাকে সরিয়ে ফেলবো। আপনি আপনার চাচার কাছে এক্সট্রা চাবি থাকলে? দুটো ছিল, এখন সেই দুটোই আমার কাছে। একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমার কাছে আছে। আরেকটা কথা, যদি পাশের ইউনিটে জিজ্ঞেস করে এই বাসায় কোনো মেয়ে থাকে কিনা তখন? তুমি হয়তো খেয়াল করোনি, আমি বাসা থেকে বের হলে দরজা লক করে যাই। বাসে কেউ থাকলে তো আর লক করতাম না, তাই না? আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। শুধু এটাই বলছি, প্লেটে পরোটা ভাজি নিয়েছি, এসে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করেন, আমি চা বানাচ্ছি। স্পর্শ রিমের পাশে দাঁড়িয়ে প্লেটটা হাতে নিয়ে রিমের দিকে তাকালো একবার। খয়েরি রঙের সুতির জামা রিমের গায়ে, ওড়নাটা সে সামনে দিয়েছে, তারপর দুপাশ দিয়ে পেছনে ফেলেছে। জামার পিঠের উপর দুটো ফিতাতে গিট্টু লাগানো। স্পর্শ সে ফিতাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমাদের ফিউচারে কি রিমঝিম? রিম চমকে পাশে তাকালো স্পর্শর দিকে, তারপর মুখটা ছোট করে বলল, ফিউচার দিয়ে কি হবে? স্পর্শ কপালটা কুচকে প্লেট হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, কি আর হবে, কারি কারি বাচ্চা হবে। রিমঝিম চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। আগে স্পর্শকে সে মুখের উপর না করে দিত, আর এখন নাটা বলতে পারল না। চা পাতা দিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে সে কাপ হাতে নিল। স্পর্শ মুখটা গোমড়া করে পরোটা খেয়ে যাচ্ছে। রিম ওর পাশে এসে বসতেই ও একটু সরে বসলো। রিম ব্রু কুচকে বলল, ঢং করতে হবে না। কথাটা শুনে স্পর্শ দাঁত কালালো। তারপর রিমের দিকে হুট করে এগিয়ে গেল সে। রিম তো ভয়ে ফ্লোরে আছড়ে গেছে। তারপর ঢোক গিলে বলল, কি কি এরকম এত কাছে আসলেন কেন? দূরে সরে গেল বলে ঢং, এখন কাছে আসলাম, অঢং বলবো না? সরুন আপনি, আমার দম আটকে আসছে। আচ্ছা শুনলাম। রিম উঠে চলে গেল চা আনতে। রান্নাঘরে এসে বুকে থুতু দিয়ে একটা নিঃশ্বাস ফেলে সে চা হাতে নিল। স্পর্শ কঠিন একটা চাহনি নিয়ে রিমের দিকে তাকিয়ে আছে।
এই চাহনি দেখে রিমের হাত কাঁপছে অনবরত। স্পর্শ আরেকটু গভীর করে তাকালো। রিম মনে হয় এবার থমকে যাবে, হাঁটার শক্তি হারিয়ে ফেলবে। শেষে বিরক্ত হয়ে সে বলল, আপনি একটু ওইদিকে তাকাবেন? চোখ দিয়ে তো আমাকে গিলে খাচ্ছেন রীতিমতো। স্পর্শ হেসে হেসে বলল, কি আর করবো, আসবাবপত্র বলতে তো আমার কাছে একটা জিনিসই আছে,